আশা করি সকলে খুব ভালো আছো। তাই আজ একটা 10 নম্বরের কোশ্চেন নিয়ে চলে এলাম। কি বলছে? না মৌলিক অধিকার সমূহের বৈশিষ্ট্য ও তাৎপর্য বিশ্লেষণ করতে। সেখানে কি বলছে? না ভারতের সংবিধান নাগরিকদের যে অধিকারগুলি প্রদান করে থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে থাকে। তাহলে কি বলছে? ভারত সরকার নাগরিকদের জন্যে যেই অধিকারগুলি প্রদান করে সেগুলোকে মৌলিক অধিকার বলছে। এগুলি মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ভিত্তি। মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তখন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে যে লেখ জারি করতে পারে। তাহলে এগুলি মানুষের স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ভিত্তি। তা মৌলিক অধিকার ব্যক্তিকে রাষ্ট্রের অন্যায় হস্তক্ষেপ থেকে রক্ষা করে এবং গণতন্ত্রকে শক্তিশালী করে। মৌলিক অধিকারের বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যে কি বলছে? না সংবিধান প্রদত্ত অধিকার। তাই মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত। সংবিধানের 3য় ভাগে উল্লেখিত। কত? না অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে। এগুলি আইন নয় বরং সংবিধান দ্বারা সুরক্ষিত। 2য় নম্বর ন্যায়িক প্রতিকারের যোগ্য। মৌলিক অধিকারগুলি যদি লঙ্ঘিত হয় তখন নাগরিক সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গিয়ে রিট বা লেখ জারি করতে পারে। কত নম্বর? 32 নম্বর ধারায় হাইকোর্ট এবং 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারায় হাইকোর্ট। ডক্টর আম্বেদকর সংবিধানের হৃদয় বা প্রাণ বলেছেন এই মৌলিক অধিকারকে। 3য় নম্বর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা। স্বাধীনতা অধিকারসমূহ কিছু অধিকার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সীমিত করা যেতে পারে রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা বা নৈতিকতার স্বার্থে। 4 কি বলছে? বৈষম্যহীনতা। না মৌলিক অধিকার সকল নাগরিককে সমানভাবে প্রদান করা হয়। ধর্ম, বর্ণ, জাতি বা জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা যায় না। 5 নম্বরে পরিবর্তনশীল ও বিকাশশীল। না কি বলছে? না বিচার ব্যবস্থা ব্যাখ্যার মাধ্যমে মৌলিক অধিকারকে সমযোগ করেছে। তাহলে পরিবর্তনশীল বা বিকাশশীলের ক্ষেত্রে কি বলছে? না বিচার ব্যবস্থার মাধ্যমে মৌলিক অধিকারকে সমযোগী করেছে। যেমন 21-এর অধীনে জীবন বলতে পরিবেশ, স্বাস্থ্য, গোপনীয়তা ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। 6 সর্বজনীনতা। না মৌলিক অধিকার মানব সমাজের সর্বজনীন নীতির ভিত্তিতে গঠিত, যেমন স্বাধীনতা, সমতা, মর্যাদা। 7 নম্বর কিছু অধিকার শুধুমাত্র নাগরিকদের জন্য, যেমন অনুচ্ছেদ 19-এ কি বলছে? না স্বাধীনতার অধিকার কেবল ভারতীয় নাগরিকদের জন্য। 2 নম্বর পয়েন্ট মৌলিক অধিকারের তাৎপর্য। তাহলে সেখানে মৌলিক অধিকারের কি দেখলাম বৈশিষ্ট্য, এখানে দেখছি তাৎপর্য। তাহলে তাৎপর্যে কি বলছে? না ব্যক্তি স্বাধীনতা রক্ষায় মৌলিক অধিকার ব্যক্তির স্বাধীনতা, মত প্রকাশ, চলাফেরা, পেশা বেছে নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করে। এগুলো না থাকলে গণতন্ত্র কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে যেত। 2 কি বলছে? না সামাজিক সমতা প্রতিষ্ঠা। বর্ণ, ধর্ম বা লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে সমাজের ন্যায় ও সমতা বজায় রাখতে মৌলিক অধিকার গুরুত্বপূর্ণ।
সুযোগের সমানাধিকার সমাজকে অন্তর্ভুক্তিমূলক করে তোলে। তিনি কি বলছে না রাষ্ট্রের ক্ষমতার সীমা নির্ধারণ তাহলে মৌলিক অধিকার রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে এবং নাগরিকের জীবনে অযথা হস্তক্ষেপ রোধ করে। এভাবে রাষ্ট্র ক্ষমতা গণতান্ত্রিক থাকে। 4 গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা। না মত প্রকাশের অধিকার, সমাবেশের অধিকার, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয় করে রাখে। 5 মানবিক মর্যাদা রক্ষা। অনুচ্ছেদ 21 মানব মর্যাদা, ব্যক্তিগত স্বাধীনতা, গোপনীয়তা ও নিরাপত্তাকে সুরক্ষা দেয়। 21 নম্বর ধারা। এটি নাগরিককে নৈতিক ও মানবিক মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়। 6 নম্বর না বিচার ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা। সংবিধান বা সাংবিধানিক প্রতিকার অধিকার। অনুচ্ছেদ 32 নাগরিককে নিজের অধিকার রক্ষার শক্তিশালী অস্ত্র দেয়। এই ব্যবস্থা অধিকারকে বাস্তব করে তোলে, কেবল ঘোষণা মাত্র নয়। 7 নম্বর দুর্বল শ্রেণীর সুরক্ষা। ছোট্ট জাতি, জনগোষ্ঠী, নারী, শিশু ও সংখ্যালঘুর অধিকার রক্ষায় মৌলিক অধিকার কার্যকর ভূমিকা পালন করে। উপসংহারে মৌলিক অধিকার ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। এগুলি ব্যক্তির স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা ও সমতার নিশ্চয়তা দেয়, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নির্ধারণ করে এবং মানবাধিকারের সুরক্ষা প্রদান করে। মৌলিক অধিকার একটি ন্যায়, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। থ্যাংক ইউ। এরপর 2 নম্বরে অধিকার ও আইন পরস্পর পরিপূরক কি না এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এটা পরের ভিডিওতে আনবো। থ্যাংক ইউ, এতটাই অবধি আজকে।